সন্ধেবেলা সূর্যের দিকে তাকিয়ে সূর্য ডোবার দৃশ্য দেখে মন কেমন করে ওঠে, মনে হয় আবার তো বেরিয়ে পড়ার সময়। তাই হঠাৎই মনে হলো এবারের যাত্রা হোক দেওঘর, দেওঘর কিংবা দেবঘর। বর্তমান ঝাড়খণ্ডের মধ্যে কলকাতা থেকে পাটনা জনশতাব্দী যোশীডি, যোশীডি থেকে দেওঘর, সময় 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা। তবে এবারে মাসিমা নেই, মাসিমার পরিবর্তে দিদি এবং আমরা যথারীতি প্রণব, আমাদের ক্যাশিয়ার কাম গাইড তৃষ্ণা, তার কন্ট্রোলিং অথরিটি, আমি এই ধারাভাষ্যকার এবং উপদেষ্টাও স্বপন, আর হায়ার অথরিটি শুভ্রা, সঙ্গে যথারীতি বুয়া। আগের বারের থেকে কিছুটা বড় হয়েছে নিশ্চয়ই, মম এবং মিমি বাঘসহ। ছবিটা ত্রিকুট পাহাড়ে তোলা। আর সর্বক্ষণের সঙ্গী এরা, যাদের দেশে আমরা যাচ্ছি, ত্রিকুট পাহাড় এবং তপবনের অধিবাসী বৃন্দ। হাওড়া স্টেশন, 19শে ডিসেম্বর 2007। আমরা বড় ঘড়ির কাছে একসঙ্গে সবাই মিট করলাম। গন্তব্য যোশীডি, হাওড়া পাটনা জনশতাব্দী ট্রেনে। স্টেশনে একটু এদিক ওদিক ঘোরা, এটা ওটা দেখা। ট্রেন ছাড়তে অনেক দেরি হলো, 1-1.5 ঘন্টা। ভিনদেশী তীর্থযাত্রীরা হাওড়ায়। বসে বসে চা খাওয়া, সময় কাটানোর পালা। ট্রেন কখন আসবে তার ঠিক নেই, আমরা অপেক্ষা করে যাচ্ছি। এটি ট্রেনের ভেতরে, হাওড়া পাটনা জনশতাব্দী চলন্ত ট্রেনে। বুয়া এবং মম, এটি মিমি, তার কাজে ব্যস্ত। একটা স্লেট কেনা হয়েছিল হাওড়া স্টেশন থেকে, সেটাতে ছবি আঁকছে বসে। চলন্ত ট্রেন থেকে বাইরে তাকানো, পড়ন্ত বিকালের ছায়া পড়েছে মাঠে। মাঠের ফসল কাটা হয়ে গেছে, এখনো 2-4টে কাশফুল ফুটে আছে। ট্রেনে পৌঁছাতে সেদিন অনেক রাত। তারপরে থাকলাম আমরা হোটেলে। পরের দিন সকালে হোটেলের ছাদে প্রণবের সঙ্গে রন্টু, আমাদের ওখানকার গাইড, পথপ্রদর্শক, এমনকি অভিভাবকও বলা যায়। সকালে মিমিকে ডেকে তুলে দাঁত মাজানো, তখন সকাল 7:50। হোটেলের সামনে সকালে শীতের রোদ্দুর, চাদর গায়ে,
সুন্দর পরিবেশ। এখানেও পেছনে দাদার উপস্থিতি। সকালে একটু ছাদে মিলে সবাই হাঁটাচলা করা, কথা বলা এবং পরিকল্পনা করা সারাদিনে কোথায় যাওয়া হবে, কি করা হবে। হাতে চায়ের কাপ, ঠান্ডার দিনে সকালের রোদ্দুরে। একটু আলাপচারিতা। তারপরে রাবণেশ্বর মন্দিরে যাওয়ার পথে এটা পিঠে তৈরি হচ্ছে, তিলের পিঠে। রাবণেশ্বর মন্দির, এখানে মাথায় ফুল পুরোহিতদের এবং যারা পুণ্য অর্জন করতে আসে সেই পুণ্যার্থীদের একটি বিশেষ বৈশিষ্ট্য। এই রাবণেশ্বর মন্দিরই এখানকার বৈদ্যনাথ ধাম বলে পরিচিত। যাওয়ার পথে দোকানের দুদিকে প্যারা সন্দেশ তৈরি হচ্ছে, বিক্রি হচ্ছে। এটি মন্দিরের মধ্যে বিস্তীর্ণ চত্বর, অনেকগুলো মন্দিরের সমষ্টি। এটি আর একটি মন্দিরের মধ্যেই, অন্যদিকে এগুলো মন্দিরের মধ্যেই, সম্ভবত ডালা। এই সেই পুরোহিত, মাথায় ফুল, পেছনে আরেকজন দাঁড়িয়ে। সবার হাতে প্রার্থনার ফুল, ফুলের ডালি। এখানে নাকি প্রার্থনা করলে মনস্কামনা পূর্ণ হয়, যে যা চায় সে তাই পায়। সেই ফুল, মাথায় ফুলের মালা, মাথার পেছন দিকে। এটি প্রধান মন্দির, তার প্রবেশ পথ। বাদিকে আমাদের পুরোহিত, তার মাথায় যদিও ফুল নেই। প্রধান মন্দির। মন্দিরেরই খণ্ডচিত্র।
মন্দিরের মধ্যেকার। এই সেই প্যারা তৈরি। এর দোকানে আমরা জুতো রেখেছিলাম এবং আসার সময় 3 কেজি প্যারা কিনে এনেছি, প্রতি কেজি 120 টাকা করে। মন্দির থেকে ফেরার পরে ভোজন মন্দিরে। রেস্টুরেন্টের মধ্যে বসে আমরা তখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের পরে আমাদের যাত্রা হবে তপোবন, ত্রিকুট পাহাড় এবং অন্য দর্শনীয় স্থান দেওঘরে, যেমন নলাক্ষা মন্দির, ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম, রামকৃষ্ণ মিশন এবং নন্দন পার্ক, যতটা দেখে পারা যায়। একদিনে সব সম্ভব নয়, কিন্তু আমরা একদিনের হিসাবে এসেছি, একদিন হাতে নিয়ে এসেছি। এটা নলাক্ষা মন্দির, এটাই আমাদের প্রথম গন্তব্য। চারুশীলা দেবী, ইনি নলাক্ষা মন্দির তৈরি করেছিলেন। বাংলায় ওনার নাম লেখা আছে সামনে। একটা সময় এই পুরো অঞ্চলটাই বাঙালি অধ্যুষিত ছিল। এটি নলাক্ষা মন্দির। এর পাশেই মোহনানন্দ ব্রহ্মচারীর সমাধি আছে, আমরা সেটিও দর্শন করেছি। বালানন্দ ব্রহ্মচারীর সমাধি আছে। এটি বালানন্দের সমাধি। চারিদিকে ফাঁকা। এখন মাঠও ফাঁকা, কোনো ফসল দেখতে পাইনি। এটি তপোবনের সামনে। নামার পরেই হনুমানের দৌরাত্ম্য, ওরাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। লোক যারা যায় তাদের কাছে ওদের খাবার আবদার, যা খুশি দাও, না দিলে কেড়ে খেতেও কোনো আপত্তি নেই। সুযোগের অপেক্ষায় আছে সব সময়। সামনে তপোবন, তপোবনের পাহাড়। এই পাহাড়ের উপরে বালানন্দ ব্রহ্মচারী বসে ধ্যান করতেন। সেখানে যাওয়ার সিঁড়ি আছে, আমরা সেই সিঁড়ি দিয়েই উপরে উঠব। চারিদিকে এরা নিশ্চিন্তে।
কি সুন্দরভাবে বাচ্চা কোলে নিয়ে বসে আছে। এদের ছবি না তুলে কোনো উপায়ই নেই। ইনি আমাদের একেবারে কাছে, হাত বাড়ালেই ধরা যায় এরকম। দোকানে দোকানে এদের জন্য স্পেশাল বিস্কুট থাকে, অন্য খাবার থাকে। কাউকে কিনতে যদি দেখে সাথে সাথেই তার উপরে ঝাঁপিয়ে পড়ে। ওরা বোঝে ওটা ওদের জন্যই নেওয়া, ওদের দাবি সেখানে সবচেয়ে আগে। আমরা তপবনে যাবার আগে একটা দোকানে বসে কিছুটা চা খেলাম। প্রণবের গায়ে বেয়ে উঠেছে। এবার দেখুন তোকে দেয়া হয়েছে আর নেই তো, বলো বাদরের বাদরামি। সিঁড়ি বেয়ে তপবনে ওঠা, তপবন পাহাড়ে। এই যেন সেই মহাপ্রস্থানের পথে যাত্রার মতো। তবে ওটা যদিও বা যায়, আমরা নামার সময় যে অভিজ্ঞতা পেয়েছিলাম সারা জীবনে সেটা ভোলা যাবে না। দুই পাহাড়ের ফাঁকের মধ্যে দিয়ে গলিয়ে নামা, কোনো মতে ভয়ে, সে ছবি নেই। তখন ক্যামেরার ব্যাটারি শেষ। এটি তপবন পাহাড়ের উপরে চূড়ায়, ওই পেছনে বালানন্দ ব্রহ্মচারীর তপস্যার জায়গা, পাশ থেকে অন্য পাহাড়। উপর থেকে নিচে দেখা, এই নিচে নামতে গিয়ে যে অভিজ্ঞতা। নামার পরে হনুমানের মালা কিনে হনুমানকে নমস্কার করেছিলাম যে পবনপুত্র তুমি না থাকলে আর বোধহয় নামা হতো না, তুমি আমাদের বাঁচিয়ে দিয়েছ। আশেপাশের টিলা পাহাড়, পাহাড়ের উপরে কিছুটা সমতল ভূমি, সমতল পাহাড় সেখানে। এবারে ত্রিকুট পাহাড়। ত্রিকুট পাহাড়ের প্রবেশ। মিমি দাঁড়িয়ে আছে বাঘের সামনে, না জ্যান্ত নয়, কাপড়ে তৈরি বাঘ। আমরা গরমে ক্লান্ত হয়ে পাশে বসলাম আখের রস খাবো বলে। সামনে বেঞ্চি, এক একজনে 2 গ্লাস করে খেলাম। এরা এখানে ছোট সাইজের, এগুলো বানর। এরাও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সুযোগের অপেক্ষায়, কেউ কিছু দিলে
এমনকি না দিলেও এদের খেতে আপত্তি নেই, যতটা সম্ভব চুরি করে হোক, কেড়ে নিয়ে হোক। এবং এদের ভয়ে অন্য সবাই সবসময় তটস্থ থাকে। অসংখ্য কিচিরমিচির শব্দ সব সময়। এই পাহাড়ের উপরে সীতার বালিশ নাকি আছে। আমরা অত উপরে গিয়ে দেখিনি, লোকের মুখে শুনেছি। বালিশ মানে বড় পাহাড়, পাথর পড়ে আছে বালিশের আকার। কিছু দূর উপরে গিয়ে সীতা মায়ের মন্দির। এই যে এ পর্যন্ত আমরা গিয়েছিলাম, আরো খানিকটা উপরে। এটুকু যাওয়া যায় সহজেই। পাহাড় আর তার পাশে যে জলাশয়, সেখানে এদের বিচরণ হয়। হাতে লাঠি, এটি দরকার ওদের তাড়াবার জন্যে। সবার হাতে প্রায় একটি করে। এগুলো ওখান থেকেই গাছ ভেঙে তৈরি করা। মমের হাতে, বুয়ার হাতে। দুই পাহাড়ের মাঝখানে এরাও আনন্দে আছে। পাথরের উপরে কেমন শেকড় জমিয়ে বসেছে গাছের। এবার ত্রিকুট পাহাড় থেকে ফেরার পথে শেষ বেলায় আমাদের সবার ছবি একসঙ্গে। ত্রিকুট পাহাড় থেকে ফেরা। গাড়িতে করে, সুন্দর রাস্তা, দুদিকে সুন্দর প্রকৃতি। ওখানকার একটি বাড়ি। টিলার মতো, অনেকটা বাঁকুড়া পুরুলিয়ার মতো। রাস্তাগুলো নিচু উঁচু। সামনে বসে আছে মম। চলে আসা। এটি একটি রেস্টুরেন্ট কাম হোটেল। এখানে আমরা এসে দুপুরে লাঞ্চ করলাম। হোটেলের আশেপাশে দেওঘর, দেওঘরের শহর। রন্টু যে বাড়িতে থাকে সেই বাড়ির ছাদ এটি। আমরা খাওয়ার পরে রন্টুর এখানে এসে কিছুটা বিশ্রাম করলাম। ছাদে সূর্য ডোবার দৃশ্য
মমের সিলুট। দোলনায় দোল খাওয়া, একটু রিফ্রেশমেন্ট। তখনও আমাদের রামকৃষ্ণ মিশন, অনুকূল ঠাকুরের আশ্রম এগুলো দেখা বাকি। যেহেতু ফিরে আসতেই হবে, তাই রাতের দিকেই আমরা সেদিকে গেলাম। ছাদের উপরে গাছে গাঁদা ফুল ফুটেছে। ছাদের উপরে যে ঘর, তারই উপরে। এটা পার্কের মধ্যে নন্দনকানন। টিলা মতো একটি জায়গা, তার উপরে সুন্দর পার্ক। তখন তো সন্ধে হয়ে গেছে আমাদের যেতে যেতে। সেই পার্কের আলোর মধ্যে যতটা সম্ভব লুকিয়ে ক্যামেরা নিয়ে ছবি তোলা, কারণ ক্যামেরার প্রবেশ নিষিদ্ধ। পার্কের বিভিন্ন ছবি। পরদিন সকালে 21 তারিখে সকাল 8টায় আমাদের ঘুম থেকে উঠে ওই দিনই চলে আসার কথা। আসার আগে কিছুটা জোগাড় যন্ত্র করা। এই আমাদের ঘর, হোটেলের ঘর। যোশীডি স্টেশন। স্টেশনে ঢোকার মুখে সামনে দেখা যাচ্ছে স্টেশন। যোশীডি স্টেশনের বিভিন্ন জায়গা।
স্টেশনে অপেক্ষমান আমরা। আসার সময় যেমন ট্রেন দেরিতে ছিল, এখনো দেরিতে। সম্ভবত একটি ট্রেনই যাওয়া আসা করে, একবার দেরি হলে এদিকেও দেরি ওদিকেও দেরি। ট্রেন ছাড়ার কথা ওখানে 9টার আগে, সেই ট্রেন ছাড়তে ছাড়তে 10:30। স্টেশনের বাইরে এই স্টেশনও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। কোনো হকার স্টল নেই। বাংলায় লেখা, যেটা সাধারণত অন্য রাজ্যে দেখা যায় না। স্টেশনের পাশে জমে থাকা সুন্দর ফুল ফুটে আছে, কাজ নেই, এক ফাঁকে গিয়ে তুলে আনলাম। এরা সব নতুন ট্রেন লাইন বসিয়ে দিচ্ছে। প্ল্যাটফর্মের বিভিন্ন দিক। এবার ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন থেকে দূরের দৃশ্য, আবার ফিরে আসা, একদিনের ভ্রমণ। মন ভরে না, কিন্তু হাতে সময় নেই। আগে থেকে প্রোগ্রাম ঠিক করা, ফিরে আসতেই হয়। এই অতৃপ্তিটুকু থাকা সম্ভবত ভালো। আবার যাব, আবার যেতে হবে, ভেতরে এরকম একটা তাড়া থাকে। ট্রেনে বসে এগুলো দেখলে মনটা সত্যি ভালো হয়। দূরে দূরে গাছ, প্রকৃতি। শেষ পর্যায়ে আমাদের যাত্রা। মেঠো পথে হাঁটার ইচ্ছে হয়, এই রাস্তায় চলতে ইচ্ছে করে। জামতাড়া স্টেশন।
এটাই এবারে আমাদের শেষ ফটোগ্রাফ। এখানেই আমাদের দেওঘর যাত্রার সমাপ্তি, ফিরে আসার পালা।